চণ্ডীতলা এবং বজবজের এই দুটি জায়গার ডাকাতির ঘটনার কথা আমরা শুনলাম এবং সেখানে ডাকাতির সঙ্গে সঙ্গে আমরা এও দেখলাম যে বেশ কদিনের মাথায় পুলিশ প্রশাসন কিন্তু ডাকাতদের গ্রেফতার করছেন এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো, জেনে নেব যে এখানকার পুলিশ প্রশাসন কি ভাবছেন, কি বলছেন। প্রশান্ত দা, দেখো, তবে মৌসুমি বলে রাখি, এই যে হঠাৎ করে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটছে, এক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলা দরকার যে একটা সময় ছিল যখন একের পর এক ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। 2001 সাল থেকে যদি আমরা ধরি 2004-05 এই সময়ের মধ্যে অন্তত কমপক্ষে 12টি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছিল শহর এবং শহরতলি এলাকাতে। ফলে সেই জায়গায় যদি এই হিসেবটা রাখি তাহলে দেখা যাবে যে যেভাবে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছিল, মূলত আমরা দেখেছিলাম রাজারহাটের সাগরদিঘি ব্যাংক, অন্যদিকে সাগরদিঘি গ্রামীণ ব্যাংক, অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গড়িয়াহাট সিন্স ব্যাংক, এই যে একের পর এক ব্যাংক ডাকাতির ঘটনা পরপর ঘটে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশকে বেশ নাজেহাল হতে হয়েছিল। শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশকেও নাজেহাল হতে হয়েছিল। এরপর বিভিন্নভাবে পুলিশ একসাথে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ একটা টিম তৈরি করে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আমরা দেখেছিলাম একের পর এক যখন অভিযান চালাচ্ছে পুলিশ, সেই সময় উস্তি থেকে ডাকাতির গ্যাংটাকে ধরা হয়েছিল। ফলে সেই জায়গায় কিন্তু বোঝা গিয়েছিল যখনই এই ধরনের ডাকাতির ঘটনা ঘটতো, সেখানে কিন্তু পুলিশের প্রথম অভিযানটাই ছিল দক্ষিণ 24 পরগনার ওই উস্তি অঞ্চলে। ফলে এখন তার পরিবর্তন ঘটেছে। এখন দেখা যাচ্ছে যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সোনার দোকানের ঘটনাগুলো, ডাকাতির ঘটনাগুলো ঘটছে। ফলে সেই জায়গায় এখন যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা মনে করা হচ্ছে যে হঠাৎ করে সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে এই সমস্ত সোনার দোকানগুলো যেভাবে তাদের সমস্ত উপঢৌকনগুলোকে যেভাবে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছে, এটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ কিংবা ক্রেতা নয়, এটা কিন্তু পুরোটা পৌঁছে যাচ্ছে সেই সমস্ত সমাজ বিরোধীদের কাছেও, সেই গ্যাংয়েদের কাছেও। ফলে সেই জায়গা থেকে আজকে যখন দেখা যাচ্ছে এই যে একের পর এক সোনার দোকানে তারা চিহ্নিতকরণ করছে, এটা মনে করা হচ্ছে যে এটাও একটা কারণ হতে পারে। কারণ যেভাবে তারা ডিসপ্লে করছে এবং বিভিন্ন ইউটিউবকে সামনে রেখে তারা এই ধরনের সোনার দোকানগুলো তাদের জিনিসগুলোকে তারা সামনে আনছে, তাদের গহনাগুলোকে সামনে আনছে, কোনটার কি রেট, কী ধরনের ডিজাইন, এইখান থেকে কিন্তু একটা মানুষের নজরে, অর্থাৎ সমাজ যে সমস্ত ডাকাতি ঘটনা ঘটছে তাদের দুষ্কৃতীদের নজরে সেটা চলে আসছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু তারা কি তখন থেকে একটু হয়তো বোঝা যেতে পারে যে এখান থেকে একটা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এবং তারা একের পর এক সেই সমস্ত দোকানগুলোকে চিহ্নিত করে তারা ডাকাতির ছক করছে। যেটা বলা যায় যে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে উত্তর 24 পরগনায় যে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখানে যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা প্রথম থেকেই রেকি করে সেই সমস্ত সিসি ক্যামেরা কোথায় আছে তার একটা নজর তাদের মধ্যে চলে আসছে। এরপর তারা সেই সমস্ত ক্যামেরাগুলোকে বন্ধ করছে রাতের অন্ধকারে, সেগুলো কোনোভাবে তারকে ডিসকানেক্ট করে দিয়ে তারপর তারা ডাকাতির ঘটনাগুলো ঘটাচ্ছে। ফলে যখনই দেখা যাচ্ছে যে এই ডাকাতির ঘটনা ঘটছে, সিসি ক্যামেরা দেখতে যাচ্ছে, দেখা যাচ্ছে সিসি ক্যামেরাগুলো ডিসকানেক্ট করা রয়েছে। ফলে এখান থেকে একটা কিন্তু সন্দেহ প্রথম থেকে দানা বেঁধেছিল। এরপর একের পর এক যখন এই সোনার দোকান ডাকাতিগুলো ঘটছিল, তখনই কিন্তু পুলিশের নজরদারি যেমন বেড়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, গোয়েন্দা পুলিশ তারা কিন্তু বিভিন্নভাবে তল্লাশি শুরু করেছে। দেখা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ডের গ্যাং তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা কোনোভাবে এখানে আসছে, এসে যেহেতু একের পর এক করিডোরগুলো রয়েছে, সেই সমস্ত করিডোরগুলোকে তারা ব্যবহার করে সেখানে তারা ডাকাতি করে সহজেই পালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা হয়তো কখনো 2 চাকার গাড়ি ব্যবহার করছে, কখনো 4 চাকার গাড়ি ব্যবহার করছে এবং রাস্তা দিয়ে, অর্থাৎ রুটের মধ্যে দিয়ে তারা কিন্তু আবার ডাকাতি করে তারা চলে যাচ্ছে। ফলে সেই জায়গায় যখন পুলিশের একটা বিভিন্ন রকম সোর্স লাগিয়ে তারা যখন দেখতে পেল যে এখানে বিহার কিংবা ঝাড়খণ্ডের গ্যাং যুক্ত রয়েছে, তখনই তারা একটা নজরদারি শুরু করলো। এবং শুধু তাই না, আমরা দেখছিলাম যে যেভাবে সুবোধ সিংকে আনা হলো, সে জেলের মধ্যে বসে যেভাবে তার পুরো বিষয়টাকে চালাচ্ছে, অর্থাৎ তার যে লোকজন রয়েছে এবং সেখানে বসে সম্পূর্ণ ছকটা তৈরি করে এইভাবে যে কীভাবে কোথায় কী ডাকাতি হবে সেই প্ল্যানটাও সে করছে। ফলে বোঝা যেতে পারে সে কতখানি স্ট্রং।
আজকে যখন পুলিশের কাছে খবরটা এসে পৌঁছয়, তারা পুলিশ সুবোধ সিংকে তারা নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে এবং নিয়ে এসেছে রাজ্য গোয়েন্দা পুলিশ। ফলে সেই জায়গায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে হয়তো, এবং তারা কোথায় কোথায় তার গ্যাংগুলো আছে। কারণ যেটা জানা যাচ্ছে তার একটা বিশাল গ্যাং রয়েছে, শুধুমাত্র বিহার নয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোকে জুড়ে তার একটা গ্যাং এখানে কাজ করছে। এর ফলে প্রচুর মানুষ, লোকজন অর্থাৎ দুষ্কৃতিকারী, তারা কিন্তু তার গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে বলা যেতে পারে যে আজকে যখন পুলিশ সুবোধ সিংকে এনেছে এবং একই সঙ্গে প্রকাশ ঝায়ের নাম উঠে আসছে, এর ফলে সুবোধ সিংয়ের রাইট হ্যান্ড মনে করা হচ্ছে। ফলে তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুরো দিকটা অর্থাৎ সম্পূর্ণ বিষয়টাকে এখন খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে যে সম্পূর্ণভাবে যদি এই গ্যাংটা ধরা যায় তাহলে হয়তো এই ডাকাতির বিষয়টাকে খানিকটা কিছুটা হলে বন্ধ করা সম্ভব হবে। যদিও এখনো পর্যন্ত যাদের যাদের চিহ্নিত করা গেছে তাদেরকে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত পুলিশ তাদের নিজেদের নাগালে পায়নি। তবে তল্লাশি চলছে এবং সেটা হয়তো পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল সেখানে কিন্তু অনেকটাই সেটা প্রশমন হবে। কারণ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ তারা বিভিন্নভাবে তদন্ত করছে এবং মূলত আমরা দেখছিলাম যে রাজ্যে পুলিশের যিনি রয়েছেন মনোজ ভার্মা, তিনি কিন্তু বলছেন, মনোজবাবু কিন্তু বলছেন যে আমরা সম্পূর্ণভাবে নজর রাখছি। প্রশান্ত একটু থামাচ্ছি তোমাকে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এই যে ধরুন চণ্ডীতলার ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে বজবজের ঘটনা, ডাকাতির ঘটনা, এবং সেই ডাকাতির ঘটনায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ভিন রাজ্যের একটা যোগাযোগ রয়েছে। অর্থাৎ এই ডাকাতরা কিন্তু ভিন রাজ্য থেকে এসে এখানে ডাকাতির ছক কষছেন, ডাকাতি করছেন, এবং পুলিশ প্রশাসন কিন্তু একদিন দুদিনের মাথায় নয়, 4 দিন 5 দিন বা কোথাও 6 দিনের মাথায় ডাকাতদের গ্রেফতার করছেন। কি বলতে চাইবেন আপনি? এটা অ্যাকচুয়ালি বারবার একটু দেখাবেন, কারণ যে আমাদের দক্ষ অফিসাররা রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশে বসে আছে, তারা এই তাদের দক্ষতারই একটা নিদর্শন। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, দেখুন, যখনই একটা সোনার দোকানে ডাকাতি হয়, ব্যাংকে ডাকাতি হয় কিংবা কোথাও ডাকাতি হয়, তখন রেডে করে পড়ে যায়, পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না। বেসিক্যালি পুলিশ প্রথম দিন থেকেই চেষ্টা করে যে এই কেসটাকে ডিটেকশন করার জন্য। তো হয়তো ইনস্ট্যান্ট হয়তো সবসময় আসামিদের পাওয়া যায় না, ডাকাতদের পাওয়া যায় না, কিন্তু মেজরিটি সময় চেষ্টার কোনো ত্রুটি থাকে না। হাওয়েভার আমার মনে হয় যে এই যে রেজাল্ট গুলো যেটা আসছে, আপনারা যেটা দেখাচ্ছেন আপনাদের চ্যানেলে, ও লক্ষ লক্ষ লোক দেখছে যে আসল ডাকাতগুলো ধরা পড়েছে, এবং আলটিমেটলি যেটা রেজাল্ট হবে, এই খবর যখন বাইরে চাউর হবে যে কলকাতা কিংবা রাজ্য পশ্চিমবঙ্গে যদি সোনার দোকানে ডাকাতি করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের 6-7 দিন, 8 দিন, 9 দিন এর মধ্যে অ্যারেস্ট হতে হবে, সোনা কিংবা টাকা পয়সাও রিকভারি হবে, প্লাস 10 বছর জেল খেটে আসতে হবে। এই বার্তাটা যদি ক্রিমিনালদের কাছে চলে যায়, সমাজ ব্যবস্থায় চলে যায়, তাহলে কিন্তু আগামী দিন এই সোনার দোকানের ডাকাতি এবং নানা রকমের রাহাজানি, এক্সটর্শন এগুলো বন্ধ হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে দেখবেন যে এই ইনভেস্টিগেশনটাতে পুলিশ নিশ্চয়ই এদেরকে কাস্টাডি ট্রায়াল করবে। অর্থাৎ যতদিন পুলিশ কাস্টাডিতে আছে, এখন তো জানেন নতুন আইন হয়েছে 1 জুলাই থেকে, নতুন আইনে পুলিশের অনেক ফেসিলিটি দেওয়া হয়েছে, তো এদেরকে কাস্টাডিতে মধ্যেই এদের চার্জশিটের মধ্যে ব্যবস্থা করতে হবে। তার মানে হচ্ছে এটাই বলতে চাইছি যে এই ডাকাতরা যারা ধরা পড়েছে, তারা যেন আলটিমেটলি বিচার পেশ করে, কনভিকশন পেশ করে 7-8 বছর 10 বছর পরে ফেরত আসে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। এবং এই যে ধরুন সামনেই আসছে বাঙালির একেবারে শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবের আগে এই ধরনের ডাকাতির ঘটনা কি আরও ঘটতে পারে? এবং ডাকাতির ঘটনা এটা সবে সূত্রপাত এবং সারা বছর ভরই চলে, তার সঙ্গে সঙ্গে এই সময়টা থেকে বিশেষ কোনো সতর্কতা নেবার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, 100 দিনের মাথায় দুর্গাপুজো আছে। 2 অক্টোবর হচ্ছে আমাদের মহালয়া। 100 দিনের মাথায় দুর্গাপূজা আছে। প্রতি সময় এই সময় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের ডিরেক্টিভ ডিপার্টমেন্ট, এসটিএফ, রাজ্য পুলিশের সিআইডি টিম চারদিকে রাস্তার উপরে থাকে। এটুকু এনশিওর করা হয় যেন যে কোনো ভাবে হোক এই ডাকাতি, রাহাজানি, এক্সটর্শন এগুলো যেন বন্ধ হয়, ক্রাইম যেন বন্ধ হয়, এবং তার জন্য দিন রাত এক করে দেয় থানার অফিসাররা,
এবং যার জন্য লক্ষ লক্ষ দর্শক যখন বাইরে থেকে কলকাতার মধ্যে আসে, প্রতিদিন কম বেশি 20 থেকে 40 লাখ লোক এক এক দিন আসে, 40-45 লাখ লোক, তাদের কিন্তু তারা বিনা উপদ্রবেই সুন্দরভাবে প্রতিমা দর্শন করে তারা বাড়ি যেতে পারে। তার কারণটা হচ্ছে একনিষ্ঠতা, পুলিশের একনিষ্ঠতা। সুতরাং এটাকে বাহবা দিতে হবে, পুলিশকে আরো এনার্জি দিতে হবে এবং কাজ করার স্পৃহা দিতে হবে, যাতে আগামী দিন সাধারণ মানুষের আস্থা ফিরে আসে এবং তাদের মনের মধ্যে ধারণা থাকে যে পুলিশ রিয়েলি কেয়ারস ফর দ্য পাবলিক। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আমরা আবার ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুমে অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত দা, আমরা কথা বলছিলাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা। তিনি কিন্তু বললেন যে এই সময়টাতে সাধারণ মানুষেরও যেরকম সতর্কতার প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি অবশ্যই এই খবর বারবার করে সম্প্রচার করা এবং এই যে দোষীদের তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে করে ডাকাতির ঘটনা থেকে যারা এই ধরনের পরিকল্পনা করছেন তারা যাতে শতহস্ত দূরে থাকেন। কি বলবেন? না দেখো, তোমায় বলে রাখি, এটা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এটা অনেকটাই দোকান মালিক যারা রয়েছেন, স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের সচেতনতা অবশ্যই দরকার রয়েছে। কারণ যখন একটি জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, পরবর্তী পদক্ষেপে যাতে আর কোথাও না ঘটে সেদিকটা কিন্তু প্রত্যেকটা স্বর্ণ মালিকদের, সোনার দোকানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের প্রত্যেককে সচেতন হতে হবে। কারণ এই কারণে শুধুমাত্র পুলিশ করছে না, পুলিশ ধরতে পারছে না, কিন্তু তারা যেভাবে সমস্ত বিষয়টাকে খোলামেলাভাবে রাখছে, তাতে যে এগুলো দুষ্কৃতীদের নজরে সহজে চলে আসছে সেটাও কিন্তু দেখা দরকার আছে। ফলে সেই জায়গায় যেমনভাবে পুলিশ তাদের প্রশাসন যেভাবে কাজ করছে, তারা নিশ্চয়ই তারা তদন্ত করছে এবং একের পর এক তদন্তর মাধ্যমে তারা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে এবং ধরছেও। কিন্তু যাতে করে আবার পুনরায় এই ধরনের ডাকাতির ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু যেমনভাবে নাগরিকদের একটা সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, পাশাপাশি যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ তারা যদি ঠিকমতো পুরো বিষয়টাকে নজরে রাখেন কিংবা দেখেন, কিংবা সকালবেলায় দোকানটা খোলার পরে যদি দেখে নেন যে হ্যাঁ সিসি ক্যামেরাগুলো ঠিকঠাক চলছে, তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়। হঠাৎ তাদের নজরে এলো না, সিসি ক্যামেরাগুলো ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, অথচ তখনই কোনো দুষ্কৃতী এসে সেখানে হামলা চালাবে, সেটা তাদের তো বোঝার উপায় থাকে না। ফলে সব ক্ষেত্রেই একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা হিসেবে যে সমস্ত স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তারা যাতে সম্পূর্ণভাবে সচেতন হন, সেটাই কিন্তু সবথেকে জরুরি বিষয় বলে মনে করা হচ্ছে। এবং সামনে যেহেতু আসছে শারদ উৎসব, সেক্ষেত্রেও কিন্তু এই ডাকাতির ঘটনা আরও বাড়বে এরকমটা কিন্তু আশঙ্কা প্রকাশ করা যায়। কারণ প্রতি বছর ঠিক এই সময়টাতে কিন্তু ডাকাতির ঘটনা উত্তরোত্তর বাড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময়টাতে অবশ্যই রয়েছে, তারা যাতে আরও সজাগ, আরও সতর্ক থাকতে পারেন। দেখো, যে পরিমাণ পুলিশ রাজ্যে রয়েছে তাদের প্রত্যেকের তো একটা করে সোনার দোকান পাহারা দেওয়ার অবস্থা নেই। ফলে সেই জায়গা তুমি যেটা বলছিলে আবারও বাড়বে, এই বাড়ার বিষয়টা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। কারণ কখন কোথায় কী ঘটনা ঘটবে সেটা কিন্তু সেই সময়ের মধ্যেই বলা যেতে পারে যখন ঘটনাটা ঘটবে। ফলে সেই জায়গায় সচেতনতাই হচ্ছে সবথেকে বড় দিক, সেই দিকটাতে নজর দেওয়া বেশি জরুরি। ফলে সেই জায়গা থেকে যেমন পুলিশের একটা ভূমিকা যেমন আছে, পাশাপাশি যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সমাজের ক্ষেত্রে যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদেরও যেমন একটা সচেতনের ব্যাপার রয়েছে। ফলে সর্বস্তরেই তারা যদি ঠিকমতো নিজেদেরকে সচেতন রাখেন তাহলে বোধহয় এই ধরনের ডাকাতির হাত থেকে বাঁচা সম্ভব হবে। মৌসুমে প্রশান্ত দা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটা সোনার দোকানে সেখানে নিশ্চিত নিরাপত্তার ডেফিনেটলি থাকে এবং সেখানে সিসিটিভি কভারেজ যেমন থাকে, যদিও আপনি বলছেন সিসিটিভিটাকে সেই সময় অফ করে রাখা হয়, তো সিসিটিভির সঙ্গে সঙ্গে সেখানে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকে। কিন্তু সাধারণ মানুষের যে সাধারণ গৃহস্থলী, সেখানেও ডাকাতির ঘটনা কিন্তু আকছার ঘটে। তো সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু সতর্কতা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই অবশ্যই সেটাই বলছিলাম যে সর্বক্ষেত্রে কিন্তু সচেতনতার একটা বিষয় থাকবে এবং সতর্কতা সর্বক্ষেত্রেই হওয়া উচিত। শুধুমাত্র পুলিশ করছে না কিংবা পুলিশকে দোষারোপ দিয়েও তো ঠিক হবে না, কারণ সর্বক্ষেত্রে তারাও কিন্তু নিরন্তর চেষ্টা করে যায়। যখন কোনো রকম সমাজে ঘটনা ঘটে সেক্ষেত্রে যাতে একটা ঘটনাকে যাতে সম্পূর্ণভাবে তারা নিরস্ত করতে পারে, তবে অন্ততপক্ষে দুষ্কৃতীদের কাছে এই বার্তাটা পৌঁছবে যে তারা যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে পারে কিংবা পুলিশের হাতে তারা ধরা পড়তে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত দুষ্কৃতীরা
যারা এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত কিংবা যারা তারা অন্ততভাবে একটা প্ল্যান করার চেষ্টা করে, তারা অন্তত ভাববে যে এই মুহূর্তে এই ঘটনা করা যাবে না। অর্থাৎ রাজ্যের মধ্যে যেভাবে ডাকাতির ঘটনাগুলো ঘটছে, ভিন রাজ্য থেকে এসে দুষ্কৃতীরা ডাকাতির ঘটনা ঘটাচ্ছে, এর আগেও হয়েছিল, এখনও সেটাই ঘটছে। ফলে একটা গ্যাংকে যখনই বন্ধ করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপে আরও একটা নতুন গ্যাং উঠে আসছে। হয়তো দেখা যাবে যাকে ধরা হয়েছে সেই গ্যাংয়েরই কেউ একজন আবার নতুন গ্যাং তৈরি করে তারা ডাকাতির ঘটনাগুলো ঘটাচ্ছে। ফলে হয়তো সেক্ষেত্রে চিহ্নিতকরণের বিষয়টাতে অনেকটাই ডিলেমি চলে আসে, কারণ তাদেরকে চিহ্নিতকরণ ঠিকমতো করা যায় না। তবুও পুলিশ চেষ্টা করে এবং সমাজের ক্ষেত্রে যে সমস্ত মানুষজন রয়েছেন, নাগরিকরা রয়েছেন এবং একই সঙ্গে যারা সরল ব্যবসায়ী রয়েছেন, সর্বক্ষেত্রেই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে মৌসুমী। এটাই একমাত্র পথ। একদমই তাই। ধন্যবাদ প্রশান্ত দা। সুতরাং আমরা দেখলাম দুটি পরপর ডাকাতির ঘটনা। এই ডাকাতির ঘটনাতে আমরা সত্যি ভীষণভাবে উদ্বিগ্ন, কারণ এই দুটি ডাকাতির ঘটনাই ঘটেছে এবং একটি ঘটনা ঘটেছে চণ্ডীতলায় এবং আরেকটি ঘটনা কিন্তু বজবজে ঘটেছে। চণ্ডীতলার ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা এবং বজবজে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা এ রাজ্যের, বেশিরভাগই এ রাজ্যের হলেও আর বাদবাকিরা বা তাদের আর কোনো যোগসাজশ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে এখনই বোঝা যাচ্ছে না। এর জন্য আরও অনেক তদন্ত কিন্তু চলবে। তাদেরকে ধরা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ কর্তার সঙ্গে কথা বললাম, তিনিও বললেন যে পুলিশদের যেমন সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে সাধারণ মানুষদেরও, এবং সেক্ষেত্রে যদি অপরিচিত বা এইরকম কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তারা দেখেন সেক্ষেত্রে সরাসরি সে বিষয়টি কিন্তু পুলিশকে জানানোর প্রয়োজনীয়তা রয়েছে। সাধারণ মানুষের সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।